Assalamu alaikum everyone. Welcome to the new lecture of climate change and sustainable development. আজকে আমরা একটা নতুন লেকচার স্টার্ট করতে যাচ্ছি। আমাদের এটা লেসন 3, ওকে, এবং ইট ইজ কল্ড এনভায়রনমেন্টাল ইস্যুস অ্যান্ড প্রায়োরিটিস। সো এই লেকচারে আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হলো কী এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আমরা কারেন্টলি ফেস করছি এবং সেগুলোর মধ্যে কোনগুলো প্রায়োরিটি বেসিসে ডিল করছি। ওকে, সো প্রথমে আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশন দেখবো। এই ইস্যু এবং প্রায়োরিটিগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হলো গ্লোবাল, রিজিওনাল অ্যান্ড লোকাল। সো রিজিওনাল, লোকাল, প্রথমে আমরা দেখব গ্লোবাল রেসপেক্ট, দেন আমরা দেখব বাংলাদেশের সাপেক্ষে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। ওকে, সো আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের ডেফিনেশন। আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কিছু না কিছু জানি, অ্যাটলিস্ট আমাদের একটা বেসিক ধারণা আছে। সো global warming is the increase in the average temperature, okay, of earth near surface air and the ocean since the 20th century and it is projected continuation. তার মানে গ্লোবাল ওয়ার্মিং হলো অ্যাভারেজ টেম্পারেচারে বেড়ে যাওয়া, সেটা কিনা দুই ক্ষেত্রেই হবে, নিয়ার সারফেস অ্যান্ড ওশেন, দুইটা সেক্টরই কাভার হবে। তার মানে পুরা ওয়ার্ল্ডের সব জায়গায় অ্যাভারেজ টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং, এবং সেই গ্লোবাল ওয়ার্মিংটা 20th সেঞ্চুরি থেকে কন্টিনিউ করছে এবং সেটা স্টিল নাও কন্টিনিউ হচ্ছে। সো অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দ্য ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, দ্য গ্লোবাল সারফেস টেম্পারেচার ইনক্রিজড 0.74 ± 0.18 ডিগ্রি সেলসিয়াস বিটুইন দ্য স্টার্ট অ্যান্ড দ্য এন্ড অফ দ্য 20th সেঞ্চুরি। তার মানে বিগত 100 বছরে, মানে 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত পুরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভারেজ টেম্পারেচার 0.74 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। যদি এটা দেখে মনে হচ্ছে যে এটা একের কম, কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক হাই। সো হোয়াট আর দ্য এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং? সো আমি একটু এখানে ফার্স্ট যাব, কজ আমরা সবাই মোটামুটি এই এফেক্টের সাথে পরিচিত। The Earth average temperature will increase by 1.4 to 5.8 by the year of 2100. ওকে, মানে নেক্সট 2100 সাল আসতে না আসতে আমাদের টেম্পারেচার আরও 1.4 থেকে 5.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সি লেভেল উইল রাইজ বিকজ যে বরফের স্তূপ আছে, গ্লেসিয়ার, এবং পোলার, দুই নর্থ পোল এবং সাউথ পোলে যে পোলার স্তূপ আছে, বরফের স্তূপ আছে, সেগুলো সব গলে যাবে এবং সি লেভেল রাইজ হয়ে যাবে। এবং এই সি লেভেল যখন রাইজ হয়ে যাবে তখন ফ্লাডিং হবে কোস্টাল ওয়েটল্যান্ডগুলোতে। এটা এগ্রিকালচার এবং ইকোসিস্টেমের উপর একটা ইফেক্ট থাকবে অবশ্যই। অ্যান্ড অ্যাভারেজ রেইনফল বেড়ে যাবে, মানে সারা বছর যে রেইনফলের পরিমাণ অ্যাভারেজ সেটা বেড়ে যাবে, কিন্তু রেইনফলের যে প্যাটার্নটা সেটা স্মুথ হবে না, সেটা ডিসরাপ্টেড হবে। ওকে, ডিসরাপ্টেড হবে, তার মানে দেখা যাবে যে সময় আমাদের রেইনফল পাওয়া হয় সেই সময় আমরা পাচ্ছি না, আবার এমন এক সময় পাচ্ছি যখন দরকার নাই। বিশেষ করে এটা এগ্রিকালচার এবং ইরিগেশন সেক্টরে খুবই ইম্পর্টেন্ট যে রেইনফলের প্যাটার্নটা পারফেক্ট হওয়া। ওকে, ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি, থ্রেটস টু হিউম্যান হেলথ। আচ্ছা, যদি সি লেভেল 1 মিটার রাইজ হয় সেক্ষেত্রে বাংলাদেশের 15 থেকে 17% ল্যান্ড পানির নিচে চলে যাবে। ওকে, অনেকে বলে থাকে যে 2050 সালের মধ্যে ঢাকা শহর একটা সি বিচে পরিণত হয়ে যাবে। জানি না কতটুকু সত্য, আপনারা একটু ঘেটে দেখবেন। সো হোয়াট আর দ্য রেসপন্সেস আর টেকেন টু কন্ট্রোল দ্য গ্লোবাল ওয়ার্মিং? রেসপন্সেস মানে দ্য পলিসিস অন দ্য মেজার্স যেগুলো নেওয়া হয়েছে এই সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার জন্য। সো দ্য ফার্স্ট protocol was introduced by Kyoto Protocol, এটা 1997-এ করা হয়েছিল। এরপর এখানে যেটা বলা হয়েছে যে ন্যাশনগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাস কাট ডাউন করার একটা এগ্রিমেন্ট আনতে হবে। ঠিক আছে, এটা ছিল 1997-এর প্রোটোকল। তারপর আমাদেরকে ফসিল ফুয়েল থেকে সরে আসতে হবে। ঠিক আছে, বেশি ফসিল ফুয়েল ইউজ করা যাবে না, কয়লা ইউজ করা যাবে না, তেল, ন্যাচারাল গ্যাস এগুলো ইউজ করা যাবে না। তারপর উড, এইগুলোর পরিবর্তে আমাদেরকে বেশি বেশি করে সোলার, নিউক্লিয়ার, উইন্ড, হাইড্রো, এই 4টা দিকে বেশি ঝুঁকে যেতে হবে, যার কারণ এগুলো কার্বন এমিশন কম করে, এগুলো প্রোডাকশনের জন্য কার্বন এমিশন হয় না। ঠিক আছে, সো ইনক্রিজ এফরেস্টেশন, ডিক্রিজ ডিফরেস্টেশন,
দেন কার্বন ট্যাক্সটা কি? কার্বন ট্যাক্সটা হলো একটা অ্যামাউন্ট অফ মানি যেটা একটা দেশের কাছ থেকে নেওয়া হয়। কখন নেওয়া হয়? যখন সে অনেক বেশি কার্বন এমিশন করে, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলোতে এটা করা হয়। যে ডেভেলপ কান্ট্রিগুলো যখন কার্বন এমিশন করে সারা বছর, সেই কার্বনের এমিশনের পরিমাণটার উপর ডিপেন্ড করে তাদের কাছে একটা ট্যাক্স নেওয়া হয়, অ্যান্ড দিস ইজ কল দ্য কার্বন ট্যাক্স। এটা কেন করা হয়? এটা বেসিক্যালি কার্বন এমিশনটাকে ডিসকারেজ করার জন্য এটা এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। দেন কামস দ্য কার্বন ট্রেডিং। কার্বন ট্রেডিং ইজ কাইন্ড অফ সিমিলার উইথ কার্বন ট্যাক্স। কার্বন ট্রেডিংয়ে কী হয়, যে মনে করেন আপনি একটা দেশে কার্বন এমন কিছু কাজ করবেন, মনে করেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক বা ম্যানুফ্যাকচারিং করবেন, যেখানে কিনা আপনার অনেক কার্বন এমিশন হবে, ঠিক আছে? সো এইটা আপনি একটা পারমিশন নেবেন, কোনো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের কাছে একটা পারমিশন নেবেন, এবং সেই পারমিশনের এগেনস্টে আপনাকে কিছু পে করতে হবে তাকে, কিছু না, মানে এটা লার্জ অ্যামাউন্ট পে করতে হবে। তার মানে ইটস কল ট্রেডিং মানে বিজনেস। তার মানে আপনি কার্বন এমিশন করার পারমিশন নিচ্ছেন, সাথে আপনি কিছু টাকা পে করতেছেন ইন রিটার্ন। সো এটা কেন করা হয়? সেম এজ কার্বন ট্যাক্স, এটাকে কার্বন এমিশনটাকে ডিসকারেজ করার জন্য করা হয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট দুটো টপিক, এগুলো আপনারা একটু ভালো মতো বুঝে রাখবেন। আরেকটা সামিট 2009 সালে কোপেনহেগেনে করা হয়েছে, সেখানেও সেম কথা, গ্রিন হাউস গ্যাস এমিশনটাকে কন্ট্রোল করতে হবে। ওকে, এখন আমরা দেখব বাংলাদেশ কী করতেছে গ্লোবাল ওয়ার্মিংটাকে মিটিগেট করার জন্য। So Bangladesh government has formulated the National Adoption Program of Action NAPA in 2005 and Bangladesh Climate Change Strategy and Action Plan BCC-SAP in 2008. Okay, so BCC-SAP এর 6টা মেইন প্রায়োরিটি আছে। তার মধ্যে প্রথম হলো ফুড সিকিউরিটি, সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড হেলথ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, মিটিগেশন অফ অ্যান্ড লো কার্বন ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং। এগুলো আপনাদের এমসিকিউ অ্যান্ড ট্রু ফলসের জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবেন। সো হোয়াট আর দ্য এরিয়াস ওয়ার অ্যাডাপশন পলিসিস অ্যান্ড মেজার্স আর রিকোয়ার। ঠিক আছে, যে কোন এরিয়াগুলোতে আমাদের এই পলিসিগুলো বেশি জরুরি, সেটা হলো এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, ওয়াটার সাপ্লাই, এক্সট্রিম ইভেন্টস, মানে মনে করেন ক্লাইমেটিক কোনো ডিজাস্টার বা ড্রাউট, খরা, সাইক্লোন, বন্যা, এই এক্সট্রিম ইভেন্টগুলোতে বেশি ফোকাস দরকার। ক্যাপাসিটি বিল্ডিং ইনক্লুডিং রিসার্চ, কোস্টাল জোন, আমরা জানি সমুদ্র পৃষ্ঠটা উচ্চতা বেড়ে গেলে কোস্টাল জোন প্লাবিত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোস্টাল জোনও একটা প্রায়োরিটির মধ্যে আসে। ইনফ্রাস্ট্রাকচার, যে আমাদের স্ট্রাকচারকে স্ট্রং করতে হবে, বিশেষ করে ক্লাইমেটিক যখন ডিজাস্টারগুলো আসে তখন আমাদের শেল্টার নিতে হয় এই স্ট্রাকচারগুলো আন্ডারে, এবং ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলোকেও অনেক স্ট্রং করতে হবে। দেন হিউম্যান হেলথ অ্যান্ড ন্যাশনাল পলিসিস। সো আমাদের নেক্সট টপিক হলো বায়োডাইভার্সিটি। সো বায়োডাইভার্সিটি আমরা জানি কি, এটা আমরা এসডিজিতে পড়েছিলাম। ওকে, সো বায়োডাইভার্সিটি কি, এটা অনেক স্পিসের যে পরিমাণ আছে দুনিয়াতে, অনেক ধরনের স্পিসিস আছে, এই কনসেপ্টটাকে বলে বায়োডাইভার্সিটি। ওকে, তো প্রথমে যেটা দেখবো, বায়োডাইভার্সিটির কারণে আমরা কি কি প্লাস পয়েন্ট পাই, মানে কি কি অ্যাডভান্টেজ পাই আমাদের লাইফে। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখবো। সো বায়োডাইভার্সিটি প্রোভাইডস ফর ফুড, ঠিক আছে, কনস্ট্রাকশন অ্যান্ড র মেটেরিয়ালস, আমরা জানি আমরা গাছ এবং অন্যান্য প্ল্যান্টস থেকে কনস্ট্রাকশন র মেটেরিয়াল পেতে পারি। অ্যান্ড ইট প্রোভাইডস বেসিক ফর ইমপ্রুভমেন্ট অফ ডোমেস্টিকেটেড স্পিসিস। ডোমেস্টিকেটেড স্পিসিস মানে যেসব প্রাণীরা সাধারণত ঘরকুনো টাইপের, মানে যেমন কুকুর, বিড়াল, এরা ঘরে থাকতে পছন্দ করতো, এই ধরনের প্রাণীগুলোকে শেল্টার দেয় বায়োডাইভার্সিটি, যেমন গাছ। ঠিক আছে, বড় বড় গাছের মধ্যে অনেক পাখি বসবাস করে, তার নিচে হয়তো কুকুর ঘুমাতে পারে। সো এই কনসেপ্টটা থেকে এখানে বলা হয়েছে। দেন মেইনটেন্স দ্য ফাংশন অফ ইকোসিস্টেম, এটা আমরা অলরেডি পড়েছি। স্টোরস অ্যান্ড সাইকেলস নিউট্রিয়েন্ট এসেনশিয়াল ফর লাইফ। সো আমাদের যে নিউট্রিয়েন্টসগুলো দরকার, মনে করেন যে আমরা ফ্রুটস খাচ্ছি, ফ্রুটস থেকে নিউট্রিশন পাচ্ছি, আমাদের ক্রপে যে প্রোডাকশন হচ্ছে ধান চাল, সেখান থেকে নিউট্রিশন পাচ্ছি। সো এটাকে মেনটেন করতেছে। অ্যাবজর্ব অ্যান্ড ব্রেক ডাউন দ্য পলিউটেন্টস, আমরা জানি বায়োডাইভার্সিটি পলিউটেন্ট ব্রেকডাউন করতে খুব হেল্পফুল হয়, যেমন ব্যাকটেরিয়া, আমরা এনভায়রনমেন্টালি পড়েছি। সো রিচার্জ গ্রাউন্ড ওয়াটারে রিচার্জে সাহায্য করে।
protect the catchment basin and protect soil from excessive erosion. So এগুলা সবই হলো বায়োডাইভার্সিটির positive effect or advantageous effects in our life. Okay. So natural and anthropogenic activities are responsible for the loss of biodiversity. So কিছু natural and anthropogenic reason কারণে আমাদের বায়োডাইভার্সিটি লস হতে পারে। সো অ্যানথ্রোপোজেনিক রিজনে বলতে কী বোঝাচ্ছে, যেগুলো হিউম্যান অ্যাক্টিভিটি, যেগুলো কিনা ন্যাচারাল লস করে এনভায়রনমেন্টের উপর, সো এগুলোকে বলা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস। সো লস অফ হ্যাবিটেন্স ফর বায়োডাইভার্সিটি, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আমি এটার উপর একটা ভিডিও দেবো যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। সো লস অফ হ্যাবিটেট মানে বোঝাচ্ছে যে বসবাস স্থান, ঠিক আছে, বিভিন্ন প্রাণীদের বসবাস স্থানকে ধ্বংস করে দেয় যদি বায়োডাইভার্সিটি লস হয়, ঠিক আছে। সো দ্য হোল ইকোসিস্টেম আর আচ্ছা এটা তিনভাবে হয়ে থাকে। সো 1 2 3, সো আমরা একটা করে দেখবো। দ্য ইকোসিস্টেম ইজ ডিস্ট্রয়েড অর কনভার্টেড ইন্টু ফার্মলেস এক্সোটিক ফরেস্ট অ্যান্ড সেটেলমেন্টস। তার মানে পুরো ইকোসিস্টেমকে যখন ডিস্ট্রয় করে ফেলা হয় এবং সেটা একটা এগ্রিকালচারাল ল্যান্ডে বা ফার্ম ল্যান্ডে বা এক্সোটিক ফরেস্ট মানে যেটা দূরবর্তী ফরেস্টে কনভার্ট করা হতে পারে, এতে করলে কি হয়, যদি আপনি পুরোটা ফরেস্টকে ধ্বংস করে দেন সেক্ষেত্রে আপনার সেই ফরেস্টের সব প্রাণী, প্রথমে সব গাছ মারা যায় এবং সেই গাছে যেসব প্রাণী বসবাস করতো বা যেসব গাছ থেকে এইসব প্রাণী খাবার পেত, সেই প্রাণীগুলো সেখান থেকে নির্মূল হয়ে যায়, ঠিক আছে। সো এটা হলো টোটাল লস অফ বায়োডাইভার্সিটি, মানে টোটালি ডিস্ট্রয় হয়ে যাওয়া ইকোসিস্টেমটা। দ্য ইকোসিস্টেম ইজ পার্শিয়ালি রিমুভ ক্রিয়েটিং ইন আইল্যান্ড সারাউন্ডেড বাই ফার্মল্যান্ড। মনে করো আপনার কাছে একটা বড় ফরেস্ট আছে, আপনি সেটা কেটে মাঝখানে একটু জায়গা রেখে দিলেন অ্যান্ড চারিদিকে ফার্মল্যান্ড করলেন। সো এটা কি হলো, আপনি পার্শিয়ালি ইকোসিস্টেমটাকে ড্যামেজ করলেন। ওকে, দেন ইকোসিস্টেম আর ডিগ্রেডেড বাই দ্য লস অফ স্পিসিস অ্যান্ড ডিসরাপশন অফ দ্য ইকোলজিক্যাল প্রসেস। মানে এখানে আপনি কোনো অ্যাজ এ হিউম্যান আপনার কোনো ইফেক্ট, আপনার কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস কারণে এটা নষ্ট হয় না, কিন্তু এটা ন্যাচারাল প্রসেসের কারণে বা ইকোলজিক্যাল কোনো প্রসেসের কারণে কিছু স্পিসিস যদি নিজে থেকে মারা যায়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে। So what are the consequences of biodiversity loss? Okay, so first is the loss of existing species. অনেক স্পিসিস মারা যেতে পারে। এক্সিলেশন অফ সয়েল ইরোশন, আমরা জানি প্রতিটা গাছ মাটি ধরে রাখে, কারণ গাছের শিকড়ের কাজ হলো মাটি ধরে রাখা। সো গাছ যদি আমরা উপড়ায় ফেলি, যদি কেটে ফেলি, সেক্ষেত্রে এখানকার সয়েলটা লুজ হয়ে যাবে এবং ইরোশন হবে। লস অফ জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি বলতে বোঝানো হচ্ছে একই প্রাণী, একই রকম প্রাণী কয়েক টাইপের হতে পারে। যেমন আমরা কেমিস্ট্রি যেমন পড়ছিলাম আইসোটপ, আইসোবার সামথিং লাইক দ্যাট। ওকে, মানে একই ধরনের স্পিসিস, যেমন মানুষের মধ্যে বিভিন্ন রেস আছে, যেমন কেউ চাইনিজ, কেউ জাপানিজ, কেউ আফ্রিকান, কেউ সাউথ এশিয়ান। সো এটা কি মানুষের মধ্যে বিভিন্ন জেনেটিক ডাইভার্সিটি। ওকে, সো এই ধরনের লসগুলো হতে পারে। দেন চেঞ্জ ইন ওয়াটার সাইকেল, ওয়াটার সাইকেলটা কি, মুভমেন্ট অফ ওয়াটার ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড, ঠিক আছে, সারফেস থেকে অ্যাটমসফিয়ার থেকে সারফেসে যে পানির যে সার্কুলেশন হচ্ছে সেটাকে আমরা বলতেছি ওয়াটার সাইকেল। সো সেটা চেঞ্জ হতে পারে, যেমন একটু আগে আমরা পড়লাম যে সারা বছর বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, কিন্তু আলটিমেটলি বৃষ্টির যে প্যাটার্নটা সেটা ডিসরাপ্টেড হয়ে যাবে। ওকে, দেন ক্লাইমেট চেঞ্জ, লস অফ ইকোসিস্টেম সার্ভিস, ডিস্ট্রাকশন অফ লাইভহুডস, এটা ভেরি ইম্পর্টেন্ট। লাইভহুডস মানে কি, মানে জব, ঠিক আছে। বায়োডাইভার্সিটি লস যদি হয় সেখানে জব চলে যেতে পারে। মনে করেন একটা নদী থেকে যদি সব মাছ মারা যায়, সেখানে জেলেরা কি করবে, জেলেরা তাদের চাকরি হারাবে, ঠিক আছে। সো এই ধরনের অনেক এক্সাম্পল থাকতে পারে, আপনারা এগুলো দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি পরীক্ষা দিতে পারি যে আপনার এলাকার বেসিসে কী ধরনের, আপনি আপনার এক্সাম্পল বা আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা এক্সাম্পল দেন, সেই ধরনের প্রশ্ন আসতে পারে। দেন সোশ্যাল ইনস্ট্যাবিলিটিস অ্যান্ড ইকোনমিক্যাল লসেস, ইনক্রিজিং এনভায়রনমেন্টাল রিফিউজেস মানে যাদের শেল্টার দরকার, ঠিক আছে। সো এটা গেল। দেন কামস মেজার টু কনজার্ভ বায়োডাইভার্সিটি, তার মানে বায়োডাইভার্সিটিটাকে রক্ষা করার জন্য আমাদের কী কী কাজ করতে হবে। সো এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। সো আইল গো ভেরি ফাস্ট ইন দিস পেজ।
ফার্স্ট হলো ন্যাশনাল পলিসিগুলোকে রিকগনাইজ করতে হবে, নেসেসারি স্টেপস নিতে হবে, ন্যাশনাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে স্ট্রেংথেন করতে হবে যাতে তারা মানে আরও শক্তিশালী করতে হবে, যেসব ক্ষুদ্র লেভেলে বা ম্যাক্রো লেভেলে যেসব এজেন্সি কাজ করে তাদেরকে আরও বেশি তৎপর হতে হবে, স্ট্রেংথেন করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমরা আগে পড়ি নাই। এই ডিজিটাইজড ডেটাবেস অন বায়োডাইভার্সিটি মানে বায়োডাইভার্সিটির যেই ইনফরমেশনগুলো সেগুলোকে একটা ডেটাবেসে সংরক্ষণ করতে হবে। সেখানে তাদের কোন কোন স্পেস, তারা কতদিন বাঁচে, তারা কি খায়, তারা কীভাবে চলাফেরা করে, মেবি কোথায় বসবাস করে, কোন গাছে বসবাস করে, ইন ইচ অ্যান্ড এভরি ডিটেলস অফ ইচ টাইপ অফ স্পিসিস শুড বি রেকর্ডেড ইন দ্য ডেটাবেস। ওকে, সো অ্যাওয়ারনেস অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বা কী বলে ওটাকে, মানুষকে সচেতন করে তোলা। ওকে, দেন কনজারভেশন রেগুলেশন শুড বি আপডেটেড অ্যান্ড ইনফোর্স স্ট্রিক্টলি। আমরা এই যে সব রুলসগুলো যেগুলো আমরা বলতেছি এগুলো ভালো মতো আপডেট করতে হয় টাইম টু টাইম, কারণ সময়ের সাথে সাথে ডিমান্ড চেঞ্জ হয়। ঠিক আছে, সো প্রতিটা পলিসিকেও আপডেট করা খুবই দরকার। সো এবং সেগুলোকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে। সো দেন নেক্সট হল স্টাডি অ্যান্ড রিসার্চ অন দ্য environmentally sound biotechnology and evaluation of the possible impact of on biodiversity. So what is biotechnology? এটার উপর আমি একটা ভিডিও দিব, তাও আমি একটা ডিসকাশন করি আপনার সাথে। সেটা হলো, মনে করেন ছোটোবেলায় আমরা যখন দেখতাম তখন কী হতো, প্রতিটা সবজি বা ফ্রুটস বলেন ইউজুয়ালি নর্মাল সাইজে থাকতো, ছোটো ছোটো সাইজে থাকতো। আর আমরা বড় হয়ে দেখতেছি তো সবগুলো হাইব্রিড হয়ে গেছে, মানে তরমুজ অনেক বড়, মিষ্টি কুমড়া অনেক বড়। সো এই যে হাইব্রিড ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, এগুলো হলো বায়োটেকনোলজি। ওকে, এটা হলো রেজাল্ট অফ বায়োটেকনোলজি। তার মানে তারা কিছু জেনেটিক চেঞ্জ করে, যার কারণে ওগুলো অন্য শেপের হতে পারে, বা ওদের মনে করেন অনেক সময় দেখি আমরা বড়ই কলম করে বা আম গাছ কলম করে। সো এইগুলো হলো পার্ট অফ বায়োটেকনোলজি। সো এই বায়োটেকনোলজিগুলোকে উপর আরও বেশি রিসার্চ করতে হবে, যাতে আমরা ভালো এমন একটা টেকনোলজি আনতে পারি যেটা কিনা বায়োডাইভার্সিটির উপর ইম্প্যাক্ট না রাখে। ওকে, সো এটাই খুবই ইম্পর্টেন্ট। এটার উপর আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিব আপনাদেরকে, খুব শর্ট ভিডিও, 1 থেকে 2 মিনিট। ইম্প্রুভিং ল্যান্ড ইউজ প্যাটার্ন অ্যান্ড প্রোটেক্টিং দ্য ফরেস্ট, রিডিউসিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইমব্যালেন্স, এমফেসাইজিং অন কমিউনিটি বেসড কনজারভেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ন্যাশনাল লেভেলে কাজ করার সাথে সাথে কমিউনিটি লেভেলে কাজ করতে হবে। মনে করেন আপনার গ্রামের মানুষরা, একটা গ্রামে কিছু মানুষ সবাই মিলে যদি কাজ করেন, একটা মনে করেন আপনারা দেখতেছেন যে কোনো একটা পার্টিকুলার গাছ মারা যাচ্ছে বা একটা প্রাণী মারা যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা সেটাকে রক্ষণ করার জন্য কী করতে পারেন সে বিষয়ে আপনারা কিছু চিন্তা ভাবনা করে সবাই ডিসিশন নিয়ে সে কাজে নেমে যেতে পারেন। ঠিক আছে, এটা হলো আপনার কমিউনিটি লেভেলে কাজ করা। ওকে, ব্রিঙ্গিং এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন দ্য ক্যাপটিভিটি ফর ব্রিডিং, তার মানে যেসব স্পিসিসরা এন্ডেঞ্জার্ড, যারা নির্মূল হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা যাতে তারা আরও বেশি বংশ বিস্তার করতে পারে। সো নেক্সট হলো এনভায়রনমেন্টাল ইস্যুস। আমরা কিছু এনভায়রনমেন্টাল ইস্যু দেখবো এবং প্রতিটা ইস্যুকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো এমিশন টু এয়ার। সো অ্যাসিড রেইন, মুভমেন্ট অফ পলিউশন ইন দ্য এয়ার, গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, এগুলো আছে। সাথে আছে ওজোন ডিপ্লেশন। ওজোনটা কি, যখন আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে বায়োস্ফিয়ারে যেন ওজোনটা কমে যায়, ঠিক আছে, তখন কী হয়, সে ডিরেক্টলি সূর্যের ইউভি রেকে আমাদের সারফেসে পৌঁছাতে দেয়। ঠিক আছে, এবং সেটা আমাদের অনেক ক্ষতি করে, স্কিন প্রবলেম করতে পারে, আদার্স অনেক প্রবলেম করতে পারে। সো ওজোন ডিপ্লেশনটা আপনারা একটু বুঝে রাখবেন, যেটা কেন, কী জিনিসটা কী, এবং এটা হলে কী হতে পারে। দেন ডিসচার্জ টু ওয়াটার, এফ্লুয়েন্ট ডিসচার্জ, মানে ইন্ডাস্ট্রিয়ালের যে ময়লাগুলো এগুলো যখন বের হয় নদীতে পড়ে সেটাকে বলা হচ্ছে এফ্লুয়েন্ট। গ্রাউন্ড ওয়াটার পলিউশন, কন্টামিনেটেড মেরিন লাইফ, মানে যেসব মেরিন লাইফ আছে, মাছ বা অন্যান্য জলজ প্রাণী, তাদের যখন আশেপাশে এনভায়রনমেন্টটা মানে ওয়াটার এনভায়রনমেন্ট যখন দূষিত হয় সেটাকে আমরা বলছি কন্টামিনেটেড মেরিন লাইফ। ডিস্ট্রাকশন অফ রিফস মানে শৈবাল, যেগুলো আমরা সমুদ্র পাড়ে দেখি, সেগুলো যখন নষ্ট হয়ে যায় সেটাকে আবার ডিস্ট্রাকশন অফ রিফস। ওকে, নেক্সট হলো কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফের মধ্যে আছে হলো নয়েজ, ডাস্ট, লিটার মানে ওয়েস্ট, আবর্জনা, সিনারি মানে সুন্দর দৃশ্য, পলিউটেড বিচ। মনে করেন আপনি যখন
কোথাও যাচ্ছেন, যেমন এখন অনেক মানুষ অনেক জায়গায় ঘুরতে যায়, বিশেষ করে সাজেকে যায় বা সমুদ্র সৈকত দেখতে যায়। তো কী হয়, মানুষ কেন যায়? কারণ মানুষ বিউটিটাকে এনজয় করে। সো সেখানে যদি পলিউশন হয় বা সেখানে যদি কোনো আপনার হার্মফুল ইম্প্যাক্ট হয়, তাহলে সেটা কী হয়, বিউটিটা নষ্ট হয়ে যায় এবং সেটাও একটা এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে পড়ে। সো এটা বুঝে রাখবেন। দেন পলিউটেড বিচেস। আচ্ছা, ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আছে ডিফরেস্টেশন, সাস্টেনেবল এনভায়রনমেন্ট, ড্যামেজ টু ইকোসিস্টেম, ডিজার্টিফিকেশন মানে মরুভূমিতে কনভার্ট করে ফেলা, লস অফ বায়োডাইভার্সিটি, দেন সয়েল পলিউশন। এখন সয়েলের পলিউশন জিনিসটা কি? আমরা জানি সয়েলে কিছু নিউট্রিয়েন্ট থাকে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলোর কারণে যখন আমরা গাছ রোপণ বা ক্রপ রোপণ করি সেটা গ্রো হয়, সেটা বেড়ে যায়, কারণ সে সয়েলের নিউট্রিয়েন্ট থেকে পুষ্টি পায়। আচ্ছা, সাথে সয়েলে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, ইম্পর্টেন্ট ইনসেক্টস থাকতে পারে। তো আমরা যদি সেই সয়েলে কোনো কিছু আবর্জনা বা কেমিক্যাল কম্পাউন্ড যদি ডিসপোজ করি বা ফেলি, যেটাকে সহজ ভাষায় বলা যায়, তখন কী হবে, সয়েলে ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো সব মারা যাবে, ঠিক আছে, সব মারা যাবে এখানে। তখন যে সয়েলের ক্ষতিটা হচ্ছে এটাকে আমরা বলি সয়েল পলিউশন। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়বেন। দেন সলিড ওয়েস্ট, যেখানে আছে ল্যান্ডফিল। ল্যান্ডফিল হলো এমন একটা এরিয়া যেখানে যেখানে সব আবর্জনাকে ডিকম্পোজ করা হয়, ডিসপোজ করা হয় মানে ফেলা হয়, এবং দেন সেটাকে অন্য একটা প্রোটেক্টিভ লেয়ার বা সয়েল বা জিওটেক্সটাইল বা স্টোন দিয়ে কাভার করা হয়, যাতে সেটা গন্ধ বা সেটার কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট যেন এনভায়রনমেন্টে না আসে। ওকে, এটাকে স্টপ করা হয়। ওকে, এটা হলো ল্যান্ডফিল। এটা একটা অনেক ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। আমাদের ঢাকায় একটা ল্যান্ডফিল আছে। ওকে, দেন ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিসাইক্লিং, প্যাকেজিং, ইনসিনারেশন। ইনসিনারেশন মানে ময়লা পুড়ে ফেলা, বার্ন করে ফেলা। দেন প্রায়োরিটি এরিয়াস। আর কি প্রায়োরিটি এরিয়াস আছে সেটা আমরা একটু দেখবো। ল্যান্ড ডিগ্রেডেশন মানে মাটি নষ্ট হওয়া, মাটি ক্ষয় হওয়া। হিল কাটিং মানে পাহাড়ি এলাকা কেটে সেখানে সেই স্লোপে যে আমরা চাষ করি, বিশেষ করে জুম চাষ এবং আদার সর্ট অফ ক্রপ যখন চাষ করি, সেটাও একটা প্রায়োরিটির মধ্যে আসে। কারণ হিল কাটা ইজ নট এ গুড থিং। আমরা জানি স্ট্যাবিলিটির জন্য একটা পারফেক্ট স্লোপ থাকতে হয়, তাই না? আপনার এটা জিওটেকনিক্যালি পড়বেন। সো যারা হিল কাটছে তারা হয়তো এক্সপার্ট না, তারা হয়তো বা হিল কেটে এমন একটা স্লোপ করলো, বা দেখা গেল একটা হিল আছে, একটা পাহাড় আছে, পাহাড়ের গড়ায় কাটলো বা এখানে কাটলো। সো এটা করার কারণে কী হয়, এটা পুরো একটা আনস্টেবল কন্ডিশনে চলে আসে এবং সেখান থেকে আপনার ল্যান্ডস্লাইড হতে পারে। প্রতি বছর আমরা জানি ল্যান্ডস্লাইডে কিছু না কিছু মানুষ মারা যাচ্ছে, যারা এখানে বসবাস করে তারা মাটি চাপা খায় মারা যেতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার এটা আমাদের জানা উচিত। দ্য ইউজ অফ অ্যাগ্রো কেমিক্যালস মানে এগ্রিকালচার যেসব কেমিক্যাল ইউজ করি সেটাও খেয়াল রাখতে হবে। ইউজ অফ আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ইন এগ্রিকালচার, এটা থেকে বিরত থাকতে হবে। ওয়াটার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হিউম্যান ওয়েস্ট, এয়ার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার মোড অফ ট্রান্সপোর্ট, ম্যানেজমেন্ট অফ ক্লিনিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্ট। এটা আমি একটু আগে বললাম, যদি আমরা সয়েলের মধ্যে যদি এই ধরনের ক্লিনিক্যাল এবং হ্যাজার্ডাস ওয়েস্টকে ডিপোজিট করি, সয়েলটা পলিউটেড হয়ে যাবে। ওকে, দেন কামস আচ্ছা আরও কিছু প্রায়োরিটি আছে, সেটা চয়েস অফ টেকনোলজি অ্যান্ড র ম্যাটেরিয়াল, ল্যান্ড ইউজ প্ল্যানিং ফর আরবান ডেভেলপমেন্ট, ভেহিকুলার এয়ার পলিউশন অ্যান্ড নয়েজ পলিউশন, অ্যান্ড সেফ water access, sanitation, conservation of biodiversity, energy security, and proper environmental management of ecologically critical area. মানে যেসব এরিয়াগুলো থেকে ইকোসিস্টেম ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে সেগুলোকে প্রপারলি রক্ষণাবেক্ষণ করতে হবে। সো এটা ছিল আমাদের ক্লাস। আপনাদের নেক্সট টপিক হলো ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। এটা আমি অলরেডি লেকচার 1-এ পড়িয়েছি, এটা আমরা এখানে ডিসকাস করবো না ইনশাল্লাহ। আপনাদের এই লেসন 3 থেকে শুধু এতটুকু পড়তে হবে, আপ টু দি স্লাইড। সো এই ছিল আজকের লেকচার। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয় নাই। সব টপিক খুবই ইজি ছিল এবং স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এবং এইগুলোর কিছু সাপ্লিমেন্টারি ভিডিওস আমি দিব ইনশাল্লাহ, আপনারা এনজয় করবেন। ছোট ছোট ভিডিও হবে, ভয়ের কিছু নেই। সো সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।